স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জামিরাতা ডিগ্রি কলেজ, অর্থনীতি বিভাগ। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ স্যারের নির্দেশনায় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রে চতুর্থ অধ্যায়ে বাজার। আচ্ছা, আগে আমরা বাজার সম্পর্কে ধারণা নিব। বাজার বাজার বলতে কোনো বাজার বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হলো যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয় এবং বিক্রয় হয় তাকেই সাধারণত বাজার বলে। সাধারণত বাজার বলতে নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে তা বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় নির্দিষ্ট কোনো জায়গা না, যেখানেই হোক বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতা, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটা সমজাতীয় একটা দ্রব্য ক্রয় এবং বিক্রয় করে দর কষাকষির মাধ্যমে। এমন ধরনের ইয়াকে বলতেছে হলো বাজার। এক্ষেত্রে বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা একটা সমজাতীয় পণ্য অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা একটা সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে দ্রব্যটা ক্রয় এবং বিক্রয় করে থাকে, তবে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার গেল, আর আরেকটা আছে অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে আছে হলো একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার বলতে একচেটিয়ার ইংরেজি শব্দ হলো মনোপলি। মনো শব্দের অর্থ একক আর পলি শব্দের অর্থ হলো বিক্রেতা, অর্থাৎ একক বিক্রেতার বাজারকে মনোপলি বাজার বা একচেটিয়া বাজার বলে। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম কয়ভাবে বা কীভাবে ভারসাম্য অবস্থায় উপনীত হয় আমরা সেই বিষয়টা দেখব আজকে। তো এক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তার ভারসাম্য অবস্থায় পৌঁছাতে যে বিভিন্ন কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখব যে সেই কি কন্ডিশন আছে। স্বল্পকালে ফার্মের ভারসাম্যের শর্ত। স্বল্পকালে একটা ফার্ম কিভাবে ভারসাম্য অবস্থায় উপনীত হয় তার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো দেখব। যে ভারসাম্যের শর্তসমূহ। এক নম্বরে আছে ভারসাম্যের শর্ত, যেক্ষেত্রে স্বল্পকালে একটা ফার্ম তার ভারসাম্য অবস্থায় পৌঁছায় অবশ্যই এই দুইটা কন্ডিশন আছে, সেই দুইটা কন্ডিশনকে অবশ্যই মেনে চলতে হবে, নইলে নচেত ভারসাম্য অবস্থায় পৌঁছানো বা এটা নির্ণয় করা যাবেই না। এক নাম্বার এমসি ইকুয়াল এমআর। এমসি ইকুয়াল এমআর। এমসিটা হলো মার্জিনাল কস্ট, আর একটা হলো এমআর মার্জিনাল ইনকাম। এই দুইটা অবশ্যই পরস্পর সমান হতে হবে। যেমন আমরা এটা যদি এক নাম্বার কন্ডিশনটাও দেখি, সেটা হলো যদি চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝতে চাই, সেটা হলো এইটাকে বলতেছে হলো এই রেখাটাকে ভূমি অক্ষের সমান্তরাল এটাকে বলতেছে দাম রেখা, গড় আয় রেখা, আর একটা বলতেছে এমআর রেখা। প্রান্তিক আয় রেখাও বলা হয়। প্রান্তিক আয় রেখা এটাকে বা মার্জিনাল ইনকামটাকে বলতেছে প্রান্তিক আয়, এবং মার্জিনাল কস্টকে বলতেছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ এই প্রান্তিক আয় রেখা আর প্রান্তিক ব্যয় রেখা পরস্পর সমান হবে, সেটা এক্ষেত্রে এইটাকে বলতেছে এমসি। অর্থাৎ এমসি আর এমআর এই বিন্দুতে কিন্তু এই বিন্দুতে কিন্তু তারা পরস্পর সমান। এক্ষেত্রে এমসি আর এমআর এই বিন্দুতে কিন্তু ই বিন্দুতে কিন্তু পরস্পর সমান। আচ্ছা, আমরা সেটা দেখলাম। আর দুই নাম্বারে আছে
এমসি ইজ গ্রেটার দ্যান এম আর, এমসি ইজ গ্রেটার দ্যান এম আর, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিম্ন দিক থেকে ছেদ করে উপরের দিকে গেছে, অর্থাৎ এমসি রেখার ঢালটা এম আর রেখার ঢাল অপেক্ষা বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ফেসবুক লাইভে আছি, ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা লিঙ্কে ক্লিক করলেও তোমরা ইউটিউব চ্যানেলেও দেখতে পাবা। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, যে আমি যা পড়াচ্ছি আমি যে কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে, আমার ফেসবুকেও তুমি কমেন্ট করতে পারো, ইউটিউবেও কমেন্ট করতে পারো। যদি কোনো বিষয় যদি না বুঝতে পারো বা নতুন কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে, তোমরা কমেন্ট করলে ইনশাল্লাহ আমি যথার্থ উত্তর দিব, বা আমাকে ইনবক্স করলে আমি সেই প্রশ্নগুলোর যথার্থ উত্তর দেব, সেই সমাধানের চেষ্টা করে দিব। আচ্ছা, এমসি ইকুয়াল এম আর 1 নম্বর শর্ত। 2 নম্বরে আছে এমসি ইজ গ্রেটার দ্যান এম আর, অর্থাৎ স্বল্পকালে যখন একটা ফার্ম ভারসাম্য বিভিন্ন অবস্থায় ভারসাম্য অর্জন করে, সেই ভারসাম্যের কিন্তু এই 2টা কন্ডিশনকে অবশ্যই সেটা মেনে চলতে হবে, তাছাড়া কিন্তু ভারসাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব না। এখানে কিন্তু এমসি ইজ গ্রেটার দ্যান এম আর, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে অবশ্যই নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠিত হবে। ফার্ম কিন্তু সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে না। আচ্ছা, আমরা সেটা দেখব যে ফার্ম কি কেমন কেমন ধরনের মুনাফা অর্জন করে, আমরা সেই বিষয়টা দেখব আজকে। ফার্ম কিন্তু ভারসাম্য অর্জন করে 3টা অবস্থায়। কয়টা অবস্থায়? 3টা অবস্থায়। ভারসাম্যের 3টা যে কন্ডিশন আমরা সেটা দেখব। পি ইজ গ্রেটার দ্যান এসি, এই অবস্থা যদি হয় তবে সেটা মনে করতে হবে যে একটা ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে, অর্থাৎ তার দ্রব্যের উৎপাদন গড় খরচ যা তার থেকে গ্রেটার দ্যান মানে বেশি। সেটা বেশি কি? দাম। আমার কোনো দ্রব্যের উৎপাদন খরচ যদি 5 টাকা হয়, ওই দ্রব্য যদি বাজারে কেউ 10 টাকায় বিক্রি করে, তাহলে তার কিন্তু লাভ। এক্ষেত্রে কিন্তু সে অস্বাভাবিক হারে সে লাভ করলো। অর্থাৎ পি ইজ গ্রেটার দ্যান এসি হলে ফার্ম কি করে? অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অস্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন, এই একটা। আরেকটা আছে 2 নম্বরে, পি ইকুয়াল এসি, অর্থাৎ কোনো ফার্ম বা কোনো বাজারে, কোনো ফার্ম বা কোনো বাজারে যদি দাম আর গড় ব্যয় পরস্পর সমান হয়, তবে অবশ্যই ফার্ম কী করে? স্বাভাবিক মুনাফা অর্জন করে। অনেকেই আবার এটা নিয়ে অনেক ছেলেমেয়ে কিন্তু বলে যে স্যার, দাম আর খরচ যদি পরস্পর সমান হয় তাহলে সেটা কেমন করে স্বাভাবিক মুনাফা হয়? হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই এটা জিজ্ঞাসা করতেই পারে। এক্ষেত্রে কিন্তু দাম আর গড় খরচ পরস্পর যদি সমান হয় তবে কিন্তু সে স্বাভাবিক মুনাফা অর্জন করে, কারণ তার যে নিজস্ব ভবন ব্যবহার করতেছে, এই গড় খরচে কিন্তু সেই ভাড়াটা এখানে যুক্ত আছে। সে যে নিজে শ্রম দিচ্ছে বা আরও বিভিন্ন ধরনের যে খরচ, অতিরিক্ত খরচ যেটা বন্ধ থাকলে কিন্তু সেই খরচগুলো তাকে বহন করতেই হতো। এই যে অতিরিক্ত তার নিজের পরিশ্রম, তারপর যত লেবার কাজ করে বা শ্রম কাজ করে তাদের পরিশ্রম, এখানে কিন্তু সকল কিছু এই গড় খরচের মধ্যে অন্তর্ভুক্ত, তার নিজের বেতনটাও। অতএব তাহলে সে কী করবে? সে কি উৎপাদন করবে না করবে না? অবশ্যই করবে। সে কি লাভবান হচ্ছে কি না? এক্ষেত্রে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে লাভবান হচ্ছে না, কিন্তু অর্থনীতির দৃষ্টিতে কিন্তু অবশ্যই সে লাভবান হচ্ছে। তার নিজের বেতন পাচ্ছে, সে যে দামে উৎপাদন করতেছে ওই দামে সে বিক্রি করতেছে, তার গড় খরচ একক প্রতি যা, সে বাজারে ওই দামেই সে বিক্রি করতেছে বলে তার উৎপাদন কার্য সে অবশ্যই পরিচালনা করবে। এক্ষেত্রে কি হলো? এটাকে বলতেছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা এইকে আমরা কিন্তু স্বল্পকালে একটা ফার্ম কি কি অবস্থায় ভারসাম্য অবস্থায় উপনীত হয় বা কিভাবে উৎপাদন করে, আমরা সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা দেখব, বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এরপরে আসলো 3 নম্বরে, পি ইজ লেস দ্যান এসি
ইজ লেস দ্যান এভিসি। এই অবস্থায় দামের থেকে গড় খরচটা বেশি, দামের থেকে কি হয়েছে, গড় খরচটা বেশি, দামের থেকে যদি গড় খরচ বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ফার্ম তার উৎপাদন কার্য পরিচালনা করে থাকে। কেন করে তার গড় পরিবর্তনীয় খরচের কিছু অংশ উঠে আসে বলেই সে কি করে, তার উৎপাদন কার্য পরিচালনা করে। এক্ষেত্রে বলতেছে এই অবস্থায় যদি কোনো ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে তবে সেটা কি করতেছে, কি দামের থেকে তার উৎপাদন খরচ বেশি হয়েছে। এক্ষেত্রে স্বল্পকালে কিন্তু একটা ফার্ম তার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য তার উৎপাদন কার্য পরিচালনা করে থাকে। এক্ষেত্রে বলতেছে, এটাকে বলতেছে ক্ষতি স্বীকার করে উৎপাদন, ক্ষতি স্বীকার করে উৎপাদন। এই তিনটা অবস্থা স্বল্পকালে একটা ফার্ম কি করে, তিনটা অবস্থায় ভারসাম্য অর্জন করে। সেক্ষেত্রে হলো স্বাভাবিক মুনাফা অর্জন, অস্বাভাবিক মুনাফা অর্জন, স্বাভাবিক মুনাফা অর্জন, আর একটা আছে হলো ক্ষতি স্বীকার করে উৎপাদন। এই তিনটা অবস্থা, আমরা এই তিনটা বিষয়টাকে আমরা যদি কেউ যদি যে কোনো একটা চিত্র বুঝতে পারে, আমরা কিন্তু সবাই এই তিনটা আমার কোনোদিনও ভুলতে পারবো না, এমনভাবে ইনশাল্লাহ আমরা শিখবো বা শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, মুনাফা। এই চিহ্নটাকে বলতেছে হলো মুনাফার চিহ্ন। এক্ষেত্রে টি আর হলো মোট আয়, টোটাল রেভিনিউ, আর TC টোটাল কস্ট মানে মোট ব্যয়। অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় যদি বাদ দেয়া যায় তবে কি থাকে, মুনাফা থাকে। এক্ষেত্রে এই স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক মুনাফা যখন অর্জন করতেছে তখন কিন্তু এটা আসে TR মাইনাস TC ইজ গ্রেটার দ্যান 0। এটা কি, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আয়টা বেশি ব্যয়টা কম, মোট আয় বেশি মোট ব্যয় কম, অবশ্যই ধনাত্মক কিছু আসবে। যদি আমরা মনে করে নেই যে এই TR আমার দ্রব্য সামগ্রী, আমার উৎপাদিত দ্রব্য সামগ্রী মোট আমি বিক্রি করছি 500 টাকা, আমি সেটা বিক্রি করছি, মোট আমার আয় কত, 500 টাকা। আমার ওই দ্রব্য উৎপাদন করতে খরচ হয়েছে 400 টাকা। এক্ষেত্রে আমার এখানে কি আসলো, এখানে আসলো কি, এখানে 100 বাঁচলো, 100। এক্ষেত্রে আমার 100টা কি, অস্বাভাবিক মুনাফা, এখানে গ্রেটার দ্যান 0। আমি বোঝাতে পেরেছি কিনা? TR মাইনাস TC ইজ গ্রেটার দ্যান 0, এটা 1 নাম্বার কন্ডিশনে কিন্তু সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে অস্বাভাবিক মুনাফা, এটা কিন্তু আবার অস্বাভাবিক মুনাফা। এক্ষেত্রে মোট আয় আর মোট ব্যয় এগুলি ধনাত্মক কিছু আসছে, ধনাত্মক 5ও আসতে পারে, 1000 আসতে পারে, 1000 অনেক হাজার কোটি কোটি টাকাও আসতে পারে। এক্ষেত্রে আমার ধনাত্মক কোনো কিছু যদি বাজে অবশ্যই 0 থেকে আমার তো সেটাই লাভবান। এক্ষেত্রে এটা কি করতেছে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আচ্ছা, এই বিষয়টা আমরা দেখি, পরবর্তী বিষয়টা আমরা একটু দেখব যে P = AC। এক্ষেত্রে আবার একটু আমরা দেখি TR মাইনাস TC ইকুয়াল, এখানে কি হবে, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে হবে 0, অর্থাৎ মোট আয় 500 টাকা, এক্ষেত্রে মোট ব্যয়ও 500 টাকা। এক্ষেত্রে আমার মুনাফা কত, 0। অর্থাৎ আমরা যেখানেই দেখবো যে স্বাভাবিক মুনাফা, কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, অবশ্যই সেই ফার্মটা কি করতেছে, স্বাভাবিক মুনাফার কিন্তু এটা কিন্তু 0, এটা যদি আসে সেটা অবশ্যই স্বাভাবিক মুনাফা। আচ্ছা, এরপরের ইয়াটা আছে, আরেকটা জিনিস আছে, সেটা আমরা একটু দেখি, ওটাও দেখে নেই, তারপরে আমরা ইনশাল্লাহ চিত্রে যাব, চিত্রে ব্যাখ্যা শিখবো, চিত্রে অঙ্কন শিখবো, সবই শিখবো ইনশাল্লাহ। এরপরে আছে কি, ক্ষতি স্বীকার। 3 নম্বরে আছে ক্ষতি স্বীকার করে এটা কেমন করে আমরা মুনাফাটা নির্ণয় করব। TR মাইনাস TC ইকুয়াল মাইনাস কিন্তু হবে, মানে আমার ক্ষতি স্বীকার করে আমি উৎপাদন করতেছি, অর্থাৎ মোট আয় থেকে মোট খরচের পরিমাণটাই বেশি। এক্ষেত্রে আমার অবশ্যই ক্ষতি স্বীকার করে উৎপাদন করতেছি, মানে এটা লেস দ্যান 0। আমার যদি এই স্বাভাবিক মুনাফার ক্ষেত্রেও কিন্তু যদি ইকুয়াল 0 ছিল, মোট আয় আর মোট ব্যয় পরস্পর সমান ছিল, কিন্তু এই ক্ষতি স্বীকার করার অবস্থায় কিন্তু আছে যে আমার লস না যেয়ে যদি আমার মুনাফা নাও হয় তাও কিন্তু হতো। এক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরে কি করতেছে, কোনো ফার্ম তার
অবস্থান, তার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সে কি করতেছে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করতেছে। এবং সেই ক্ষতি স্বীকার করে সে উৎপাদন করবে কতক্ষণ? সে কি দীর্ঘমেয়াদী এটা করতে পারবে? ক্ষতি স্বীকার করে উৎপাদন করলে কিন্তু সেই রাজার ভাণ্ডারও খালি হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। এক্ষেত্রে কি করবে? স্বল্পকাল, আমরা স্বল্পকালীন বিভিন্ন ভারসাম্য অবস্থা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা এরপরে এখন আমরা চিত্রে যাব যে একটা ফার্ম কি করে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, আমরা সেই বিষয়টা একটু চিত্রের মাধ্যমে দেখব। ও কিউ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও পি লম্ব অক্ষে দ্রব্যের দাম, আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় ইত্যাদি দেখানো হয়েছে। আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আমরা একটা বিষয় কিন্তু নিশ্চয়ই সবাই জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম একবার যে দাম নির্ধারিত হয় ওই দামে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই কি করে, বাধ্য থাকে ওই দ্রব্য ওই দামে ক্রয় এবং বিক্রয় করতে। এক্ষেত্রে দামটা নির্দিষ্ট থাকে, আর সেই দামটা হলো ভূমি অক্ষে সমান্তরাল। এই রেখাটাকে আমরা বলতেছি পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ ভূমি অক্ষে সমান্তরাল যে আমরা রেখাটা দেখতে পাচ্ছি সেটাকে দাম রেখাও বলি, গড় আয় রেখা বলি, প্রান্তিক আয় রেখাও বলি। আচ্ছা, আমরা তোমাদের মনে আছে কি না, এই কয়েক মিনিট আগে কিন্তু আমি দুইটা কন্ডিশন দিয়েছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফার্ম ভারসাম্য অবস্থায় কিভাবে উপনীত হয়। এক নম্বরে ছিল, আমি আবার নোট করি, এক নম্বরে ছিল এমসি রেখা ইকুয়াল এম আর রেখা। এক নম্বর শর্তটা কি? এমসি রেখা এম আর রেখাকে সেট করবে। আর দুই নম্বরে ছিল এমসি ইজ গ্রেটার দ্যান এম আর, অর্থাৎ এমসি রেখা নিচের দিক থেকে সেট করা লাগবে, এম আর রেখাকে সেট করবে কিন্তু সেটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে। এই দুই নম্বর কন্ডিশন, কারণ এমসি রেখার ঢাল এম আর রেখার ঢাল অপেক্ষা বড়, আর এমসি আর এম আর যে বিন্দুতে সেট করবে সেই বিন্দু। আচ্ছা, আমরা দেখি দুইটা শর্তে, এমসি রেখা এম আর রেখাকে সেট করলো, তো এই বিন্দু, এই যে বিন্দু ছেদ করছে সে একটা বিন্দু দিলাম ই বিন্দুতে কি করছে, এমসি রেখা এম আর রেখা সেট করছে, মানে এমসি আর ইকুয়াল এম আর এই ই বিন্দুতে। দুই নম্বর কন্ডিশনে আছে কি, এমসি রেখা ইজ গ্রেটার দ্যান এম আর রেখা। এমসি রেখা এম আর রেখাকে সেট করবে কোন দিক থেকে? নিচের দিক থেকে উপরের দিকে, অর্থাৎ এমসি রেখাটা বড় এম আর রেখার থেকে, এমসি রেখা এম আর রেখার থেকে বড়, এটা হলো এমসি। তাহলে আমার দুইটা শর্তই পালন করছে। স্বল্পকালে একটা ফার্ম কি করতেছে, যে অস্বাভাবিক মুনাফা অর্জনটা আমরা আগে দেখবো যে পি ইজ গ্রেটার দ্যান, দেখছিলাম যে পি ইজ গ্রেটার দ্যান এসি, দামটা বেশি খরচটা কম। এক্ষেত্রে কি করতেছে, কিছুক্ষণ আগে বলছি দামটা বেশি, এই অবস্থা হলে কি হয়, যে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অস্বাভাবিক মুনাফা অর্জনের এই দুইটা কন্ডিশন কিন্তু আমরা পালন করছি। আচ্ছা, এক্ষেত্রে এমসি রেখা এম আর রেখার যে বিন্দুতে সেট করে কি পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি হবে সেইটা এই ই বিন্দুতে কিন্তু নির্ধারিত হয়। এক্ষেত্রে ই বিন্দুতে পরিমাণটা নির্ধারিত হয়ে গেল। এক্ষেত্রে আমরা পরিমাণটা ধরলাম এইখানে, এখানে ধরলাম যে কত, 10 টাকা ধরলাম, 10 একক, সরি ভূমি অক্ষে তো উৎপাদনের পরিমাণ আমরা নির্দেশ করে এইখানে 10 একক দ্রব্য উৎপাদন করতেছে, তার বাজার দাম আমরা এটুকু মনে করে নেই, এটুকু আছে, এখানে প্রায় সমানই আছে। আচ্ছা, এখানে আমরা ধরলাম যে এক একটা দ্রব্য বেচতেছে কত করে, 10 টাকা করে বেচতেছে। কয় পিস দ্রব্য বাজারে বিক্রি হচ্ছে? 10 পিস। তার দ্রব্য বেচতেছে কত করে? 10 টাকা করে। 10 টাকা করে দ্রব্য বিক্রি করতেছে। এক্ষেত্রে দ্রব্যের দাম কত? 10 টাকা। কয় পিস দ্রব্য বাজারে বিক্রি করতেছে? 10 পিস দ্রব্য। এক্ষেত্রে আমরা বলছি দামটা বেশি,
গড় খরচ থেকে। তাহলে খরচ রেখা আমরা অঙ্কন করি নাই, আমরা একটু খরচ রেখাটা দেখি। অবশ্যই দাম যদি 10 টাকা হয়, খরচ কয় টাকা হওয়ার কথা বলছি? অস্বাভাবিক মুনাফা অর্জনে বলছিলাম খরচটা হবে অবশ্যই কম, দামটা বেশি। তাহলে এই যে খরচ রেখা, এর নিচ দিয়ে যাবে এসি রেখাটা আমরা এখন অঙ্কন করি। এই হলো এসি মানে কি? গড় খরচ। এই 10 পিস দ্রব্যে গড়ে এক একটা দ্রব্য উৎপাদন খরচ কত? এই তো এখানে একটা দিছি এই বিন্দুর নাম দেই এফ। এখন এইখানে আমরা দেখি এক এক পিস দ্রব্য উৎপাদন করতে গড়ে আমার খরচ হচ্ছে কত? 5 টাকা। 5 এইটুকু যদি টোটালটুকু 10 হয়, আমি এর মাঝখান দিয়ে নিয়ে আসছি, তাহলে আমার খরচ কত? 5 টাকা। এক্ষেত্রে একটা ফার্ম অস্বাভাবিক আমরা মুনাফাটা অর্জন করি। 10 পিস দ্রব্য উৎপাদন করছি, এক এক পিস দ্রব্য উৎপাদন খরচ হয়েছে আমার কত? খরচ রেখা থেকে গেছি আমরা, এখানে খরচ রেখা হয়েছে প্রত্যেক একক উৎপাদন করতে আমার খরচ হয়েছে 5 টাকা। আমি এই 10 পিস দ্রব্য বাজারে নিয়ে বিক্রি করতেছি, আমার বিক্রয় আয় কত? প্রত্যেক পিস দ্রব্য থেকে 10 টাকা করে। আমরা ওই সেই সূত্রে মান বসা দেখতে পারি যে আমরা এখানে মুনাফাটা কত পাই। মুনাফা TR মাইনাস TC। দেখি TRটা কত? মোট আয়টা বের করে কেমন করিয়া? এখানে হলো আয়টা হলো দামের সাথে কয় টাকা করে দ্রব্য বেচতেছি? 10 টাকা করে। আমার দ্রব্যে কয় একক দ্রব্য আমি বাজারে নিয়ে গেছি? 10 একক। আচ্ছা, এখানে আমরা ধরলাম এটা কিউ, এখানে PQ মাইনাস TCটা বের করে কি করিয়া? গড় খরচ। এসি গুণন কয় পিস দ্রব্য উৎপাদন করছি? 10 পিস। এখন এটার মান বসা দিই। পির মান কত? বেচতেছে কত? দাম। আয়টা বের করে P ইন্টু কিউ দিয়ে, আর খরচটা বের করতেছে, মোট খরচটা বের করতেছে এসি ইন্টু কিউ। উৎপাদনের পরিমাণকে খরচ দিয়ে, গড় খরচ। আবার উৎপাদনের পরিমাণকে আমি বাজারে নিয়ে কত বেচতেছি সেটা বের করে হবে আয়। এখন আমরা মান বসাই। দাম হলো 10 গুণন কয় পিস দ্রব্য আমি বেচছি বাজারে? 10 পিস। তাহলে এখানে আসলো। আর আমি গড়ে আবার এক এক পিস দ্রব্য উৎপাদন করতে আমার গড় খরচ হয়েছিল কত? 5 মাইনাস কয় পিস দ্রব্য আমি উৎপাদন করছি? 10 পিস। এক্ষেত্রে দেখি এইখানে আসলো 100 মাইনাস কত? 50। এক্ষেত্রে আমার মুনাফা কত? 50। এইটাকে বলতেছে কি? আমরা বলছিলাম কোনো কিছু যদি পাওয়া যায় সেটা হবে, এটা হলো 0। তাহলে এটা কি হলো? অস্বাভাবিক মুনাফা। দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমি এটা মুছে দেই। আমি এখন আবার অন্য কাজ করব। আমি চিত্রের তার ব্যাখ্যাটা শিখব। কি? চিত্রের আমরা ব্যাখ্যা শিখব। চিত্রে লম্ব অক্ষে ও পি অক্ষে আমরা কি দেখছি? ও পি লম্ব অক্ষে, আমরা দেখছি কি? দাম, গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় ইত্যাদি নির্দেশ করে। এমসি এটা ওপি লম্ব অক্ষে, আমরা কি দেখতেছি? গড় আয় আছে এই অক্ষে, গড় আয়, দাম, প্রান্তিক আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। আমি কিন্তু সেটাই লিখছি। ওপি লম্ব অক্ষে দাম, গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। ও ভূমি ও কিউ অক্ষে, দ্রব্যের পরিমাণ নির্দেশ করে, ওপি পরিমাণ নির্দেশ করে। এক্ষেত্রে দ্রব্যের দাম যখন
এমসি রেখা এমআর রেখাকে নিম্ন দিক থেকে ছেদ করছে ই বিন্দু। এমসি আমরা ব্যাখ্যা করব এইভাবে, এমসি রেখা এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করছে। এক্ষেত্রে কোনো ফার্ম বা শিল্পের ভারসাম্য উৎপাদনের পরিমাণটা নির্ধারিত হয়েছে এবং দ্রব্যের দামটা 10 টাকা। এক্ষেত্রে ই এবং ওই দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীর গড় খরচ হয়েছিল কত? 5 টাকা। কয় পিস দ্রব্য? 10 পিস দ্রব্য। এটা এভাবে আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। আর এখানে মুনাফার পরিমাণটা কত, মোট আয়টা কত? মোট আয় কিন্তু এইটা 10 গুণন 10 100। আমার মোট খরচ হইতেছে কত? 10 গুণন খরচ রেখা এফ খরচ হইল কত? 5 টাকা, 5 একক প্রতি, তাহলে 5 কে 50। এক্ষেত্রে আমার মুনাফার পরিমাণটা কত? মুনাফার পরিমাণটা যদি 100 থেকে 50 বাদ দিলে কিন্তু 50 বাঁচে। এই যে এইটুকু সেই 50। আমার গড় খরচটা কত পাচ্ছি? সরি, আমরা এইটা হলো অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা কত? 50 একক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরের চিত্রটা আমরা দেখব। এই চিত্র যদি কেউ বুঝে থাকো, পরের 3টা চিত্র অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমরা এই পরের চিত্রটা একটু দেখি যে এটা আমরা কি করলাম। এটা করলাম কি, একটা ফার্ম কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে আমরা সেই বিষয়টা দেখলাম। এবার আমরা দেখব একটা ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা দেখব। আচ্ছা, আমি এই পাশে দেই, ওটা থাক। ও কিউ, এটা হলো পি। যথারীতি আগের নিয়মে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু যে দাম নির্ধারিত হয় ওই দামকেই ক্রেতা এবং বিক্রেতা উভয়ই মেনে নিতে বাধ্য থাকে। এটা দিলাম, এটা হলো পি ইকুয়াল এ আর ইকুয়াল এমআর। তো কি করবে? এমসি রেখা এমআর রেখাকে নিম্ন দিক থেকে সেট করবে এমসি। এখানে ভারসাম্য বিন্দু পাইছি ই বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্ধারিত ধরলাম 10 টাকা। 10 টাকাই ধরলাম, 10 একক। এক্ষেত্রে আমরা কি করব? 2 নম্বর কন্ডিশনে ছিল পি ইকুয়াল এসি, দাম এবং গড় খরচ পরস্পর সমান। তবে সেই অবস্থাটাকে বলতেছে হলো স্বাভাবিক মুনাফার। স্বাভাবিক মুনাফায় কিন্তু এটা হচ্ছে যে টিআর মাইনাস টিসি ইকুয়াল 0, অর্থাৎ মুনাফাটা কত? 0। এক্ষেত্রে তাহলে গড় খরচ এখানে বেচতে আছে ধরো 10 টাকা করে, তার গড় খরচটা কত? গড় খরচও দেখাবো হলো 10 টাকা। এক্ষেত্রে কিন্তু গড় খরচের পরিমাণও 10 টাকা, আবার দ্রব্য বাজারে নিয়ে বিক্রি করতেছে 10 টাকায়। এক্ষেত্রে কিন্তু একটা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। যথারীতি যে আমরা চিত্রে যখন ব্যাখ্যা করব তখন ও পি লম্ব অক্ষে প্রান্তিক ব্যয়, গড় ব্যয়, দ্রব্যের দাম, গড় আয়, প্রান্তিক আয় ইত্যাদি দেখানো হয়েছে এবং ভূমি ও কিউ অক্ষে দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এবং এমসি রেখা এমআর রেখাকে নিম্ন দিক থেকে ছেদ করে এই বিন্দু একটা বিন্দু পাইলাম, সেই বিন্দুর নাম ই। এবং এই বিন্দুতে 10 একক দ্রব্য উৎপাদন করতেছে এবং দ্রব্যের দাম একক প্রতি বিক্রি করতেছে হলো 10 টাকা করে। এবং প্রান্তিক খরচও কিন্তু এইখানে এই বিন্দুতেই ছেদ করছে এবং এই বিন্দুতে কিন্তু প্রান্তিক খরচের পরিমাণটাও গড় খরচের পরিমাণটাও 10 টাকা বা 10 টাকা করে খরচ। এক্ষেত্রে মুনাফার পরিমাণটা কিন্তু 0। আচ্ছা, আমরা এর পরের একটা অংশ দেখব, সেটা হলো এই চিত্রটা মুছে দিই। ক্ষতি স্বীকার করে একটা ফার্ম কিভাবে উৎপাদন করে। ক্ষতি স্বীকারে 3 নম্বরে ছিল ক্ষতি স্বীকার। আমরা সেই বিষয়টা একটু দেখব। এখানে কন্ডিশন ছিল পি ইজ লেস দ্যান এসি, মানে যে দামে আমি দ্রব্য বিক্রি করতেছি তার থেকে আমার উৎপাদন খরচই বেশি হয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়টা একটু দেখব। এটা হলো পি ইকুয়াল এ আর ইকুয়াল এমআর। এমসি রেখা এমআর রেখাকে এমআর রেখাই তো এটা। এমআর রেখাও বলা যায়, দাম রেখাও বলা যায়, গড় আয় রেখাও, প্রান্তিক আয় যেটাই বলি সেটাই। এটা হলো এমসি।
এমসি রেখা এমআর রেখাকে নিম্ন দিক থেকে সেট করছে এবং পরস্পর এই বিন্দুতে সমান হয়েছে। আচ্ছা, এখানে ধরলাম 10 টাকা। এক্ষেত্রে এই একটা বিন্দু দেই ই বিন্দুতে তার ভারসাম্যের দুইটা শর্তই পালন করছে, যে এমসি রেখা এমআর রেখা পরস্পরকে সেট করে, আর এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল, এবং ই বিন্দুতেই ভারসাম্যের দুইটা শর্তই পালন করছে। এক্ষেত্রে বলছি যে গড় খরচটা আমাদের কি অস্বাভাবিক ক্ষতি স্বীকার করে উৎপাদন করে, একজন উৎপাদনকারী ক্ষতি স্বীকার করে উৎপাদন করতেছে, মানে লস যাচ্ছে কেন, দামটা কম খরচটা বেশি। তাহলে আমার অ্যাভারেজ কস্ট যে এখানে ছিল নিচ দিয়ে, আর স্বাভাবিক মুনাফায় ছিল এইখানে, আর অস্বাভাবিকটা হবে উপর দিয়ে। তাহলে আমরা একটু দেখি এই অস্বাভাবিক মুনাফাটা কেমন করে অর্জন করে। হ্যাঁ, ক্ষতি স্বীকার, এটা হলো এসি। এখান থেকে আমরা যাব কোথায়, খরচ। 10 পিস দ্রব্য বাজারে বেচতেছে কত করে, 10 টাকা করে। 10 পিস দ্রব্য তার উৎপাদন খরচ হয়েছে কত, 15 টাকা করে। 15 ই বিন্দু ছিল, এটার নাম দিলাম এফ। এক্ষেত্রে উৎপাদনকারী তার দ্রব্য উৎপাদন করতে একক প্রতি খরচ হয়েছে 10 টাকা, সে দ্রব্য বাজারে যা খরচ হয়েছে 15 টাকা। এফ এসি, একটা দ্রব্য উৎপাদন করতে খরচ হয়েছে 15 টাকা, সে বাজারে যা বিক্রি করতেছে কত, 10 টাকা করে। তার একক প্রতি লসের পরিমাণটা কত, 5 টাকা করে। এক্ষেত্রে তার মোট লসের পরিমাণটাও কিন্তু নির্ণয় করা যাবে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে মেসেঞ্জারে নক করলে আমি সেই প্রশ্নের যথার্থ উত্তর দিব। তো এই এক্ষেত্রে আরেকটা জিনিস দেওয়া যায়, যদি আরও পরিষ্কার হওয়ার জন্য এভাবে দিলেও হবে। আর যদি আরেকটা জিনিস দেওয়া যায় যে এটা হলো এভিসি, এক্ষেত্রে ফার্ম কেন উৎপাদন করবে, ক্ষতি স্বীকার করে কেন সে উৎপাদন করবে, তার গড় পরিবর্তনীয় খরচের যদি কিছু অংশ উঠে আসে, গড় পরিবর্তনীয় খরচের যদি কিছু অংশ উঠে আসে, সে অবশ্যই কি করবে, তার উৎপাদন কার্য পরিচালনা করবে। তার কোম্পানির সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য স্বল্পকালে একটা ফার্ম কি করে, তার উৎপাদন কার্য পরিচালনা করে। এক্ষেত্রে কিন্তু দীর্ঘকাল বা দীর্ঘমেয়াদে যদি এটা আমরা বিবেচনা করি নাই, দীর্ঘমেয়াদে কিন্তু কোনো ফার্ম বা কোনো শিল্প উৎপাদন কার্য পরিচালনা করবে না। এক্ষেত্রে আশা করি যে তিনটা চিত্র যে কি আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে শিখলাম কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, একচেটিয়া বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা একটা ফার্ম কিভাবে ভারসাম্য অবস্থায় উপনীত হয়, তার ভারসাম্যের শর্তগুলো কিন্তু আমরা জানলাম। এবং সেই তিনটা অবস্থা, যে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা আর ক্ষতি স্বীকার করে, সেই তিনটা যে কিভাবে, সেটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে অঙ্কন করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সার্বিক মঙ্গল কামনা করি। সারা বিশ্বের অবস্থা কিন্তু ভালো না। করোনার যে প্রকোপ আকার ধারণ করেছে, সে থেকে সবাই সুরক্ষিত থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ সবার মঙ্গল করুক, সেই শুভকামনা করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, শুভকামনা থাকলো।